চারজন আছি, 1000 টাকা দিব, যাবি? বেশি দূরে না, ওই বাড়িটায়। কথাটা শুনে আঁচল লোকটার দিকে তাকালো। বিশাল বড় শরীরের অধিকারী, মনে হচ্ছে দানব সামনে দাঁড়িয়ে আছে। কি হলো, বল, যাবি? আচ্ছা ঠিক আছে, 1500 দেব। আমি এসব করি না। তুই ভালো মেয়ে? হ্যাঁ। তাহলে এত রাতে কি হাওয়া খেতে বের হয়েছিস? আসল আর কিছু না বলে সামনের দিকে হাঁটতে লাগলো। লোকটা ইশারা করে তার সাথীদের ডেকে সবাইকে মিলে আঁচলের পেছনে আসতে লাগলো। আঁচল জোরে হাঁটতে শুরু করলো, কিন্তু একটু পরেই জোরে বৃষ্টি নামতে শুরু করলো। বাসা এখনো অনেক দূর, আর বৃষ্টিতে ভিজলে যদি অসুস্থ হয়ে যায় তবে আগামী যে কদিন সে অসুস্থ থাকবে। তার বাসায় চুলা জ্বলবে না। আজ নিয়তিও তার সঙ্গ দিচ্ছে না, দিয়েছিল বাইক হবে। একটা ছাউনির নিচে এসে দাঁড়ালো। লোকগুলো পেছনে পেছনে আসলো। আঁচল হাল ছেড়েই দিচ্ছে। যদি একান্ত কিছু করার না থাকে তবে তাদের কাছে হাত জোর করে বলবে যাতে তাকে জানে না মারে। ছাউনির মাঝে আগেই বসেছিল রাহি, হাতে সিগারেট নিয়ে নিজে পুড়ছে, সাথে সিগারেটকেও পুড়ছে। হঠাৎ খেয়াল করলো লোকগুলো মেয়েটাকে পুরো ঘিরে নিয়েছে, মেয়েটাকে স্পর্শ করছে। হঠাৎ করে একজন তো বলেই দিল, এমন টকবগে মাইয়া হাতছাড়া কর্ম কিভাবে ধরে? রাহি পকেট থেকে মোবাইলটা বের করে কানে ধরে বলল, হ্যাঁ, আমি 1টা বাজে বাইরে আছি, বৃষ্টির কারণে আটকা পড়ে আছি। তুমি কেস ফাইলটা ঘুরে রাখো, আর যদি কিছু স্বীকার করতে না চায় তবে ফুটন্ত পানিতে বসিয়ে রাখো, আমি আসছি। কথাগুলো একটু জোরেই বলল। এরপর ওদের দিকে এগিয়ে বলল, আপনারা কোথায় গিয়েছিলেন এত রাতে? সাথে আবার একটা মেয়ে। তাদের মাঝে থেকে একটা লোক বলল, রাস্তা একা ছিল তাই আপাকে বাসায় এগিয়ে দিচ্ছি। ও, 4জন মিলে? হ্যাঁ স্যার। আপনি ওনাদের চিনেন? আঁচলকে উদ্দেশ্য করে বলল। আঁচল কথা না বলে গাড় নাড়িয়ে বলল, না। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেক সমাজ সেবা করেছেন, আমি ওনাকে বাসায় পৌঁছে দিব, আপনারা আসুন। লোকগুলো একজন আরেকজনের দিকে তাকাতাকি করে চলে গেল। একটু পরে বৃষ্টি থেমে গেল। রাহিও ছাউনি থেকে বের হয়ে নিজের মতো হাঁটতে লাগলো। আঁচল পেছনে থেকে দৌড়ে এসে বলল, ধন্যবাদ স্যার। কেন? আমাকে বাঁচানোর জন্য। ও আচ্ছা, কিন্তু আপনি এত রাতে বাইরে কেন? আঁচল আর কিছু বলল না, চুপচাপ হাঁটতে লাগলো। আঁচলকে চুপ করে থাকতে দেখে রাহিও চুপ হয়ে হাঁটতে লাগলো। 3 রাস্তার মোড়ে এসে রাহি আঁচলকে জিজ্ঞেস করলো, আপনি কোন রাস্তায় যাবেন? আমি এইদিকে যাব। আচ্ছা, আপনার বাসা কত দূরে? এই তো 30 মিনিট লাগবে। আপনাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। বন্ধুর বউকে রক্ত দিয়ে আসলাম তো, আকাশের অবস্থাও ভালো না, তাতে আপনি আবার দুর্বল। সামনেই আমার বাসা, চলুন একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় বাসায় যাবেন। রাহি না বলে কিন্তু আবার টিপটাপ বৃষ্টি নামতে শুরু করলো, তাই তার সাথে তার বাসায় যেতে চাইলো। এদিকে মাথাও ঘুরাচ্ছে। একটু দূরে যেতেই রাস্তায় পড়ে থাকা কিছু একটার সাথে পা লেগে সামনে পড়ে গিয়ে রাহি অজ্ঞান হয়ে যায়। সেদিনের মতো রাহির আর কিছু মনে নেই। পরের দিন যখন চোখ করলো, চোখের সামনে একটা ছোট পরী তার দিকে তাকিয়ে আছে। রাহিকে চোখ খুলতে দেখে খিলখিল করে হাসতে শুরু করলো। জিজ্ঞেস করতে যাবে তার নাম, এর আগেই দৌড়ে চলে গেল। মাথাটা ব্যথায় টনটন করছে, হাত দিয়ে মাথাটা চেপে ধরে বসে থাকলো। হঠাৎই পাশে একটা মেয়েলি কণ্ঠ, এখন কেমন লাগছে? মাথা তুলে তাকায় রাহি। কেমন জানি চেনা চেনা লাগছে, কিন্তু কোথায়? আপনি গতকাল রাতে আপনি আমায়। ও আচ্ছা, এই পিচ্ছিটা কে? ওটা আমার ছোট বোন, খুবই মিষ্টি, আপনার মতোই। মাথার ব্যথা কি কমছে? একটু আছে, আপনি বিশ্রাম করুন, আমি নাস্তা নিয়ে আসছি। আঁচল চলে গেল। পিচ্চিটা দরজার ওপাশ থেকে চুপি চুপি দেখছে। রাহির সাথে চুকাচুকি হতেই আবার পালিয়ে গেল। চা হাতে একটা মেয়ে আসলো। একটু আগেই যে পিচ্চিটা দৌড়ে পালালো তার থেকে বছর 3 বড় হবে, কিন্তু মেয়েটা দেখতে খুবই মিষ্টি। ভাইয়া, আপনার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা দাও। চা দিয়েই চলে যেতে লাগলো। এই আপু, কিছু বলবেন না? ভাইয়া বসো, এখানে গল্প করি। মেয়েটা রাহির থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো। রাহি চায়ে চুমুক দিতে দিতে প্রশ্ন করলো, তোমার নাম কি? অদরা। বাহ, সুন্দর নাম তো। চাটা কে বানিয়েছে? তুমি? আপু বানিয়েছে। আপু খুব সুন্দর চা বানায়। তোমার আপুর নাম কি? আপনি চা খান, আমি গিয়ে আপুকে সাহায্য করি। অদরা চলে গেল। রাহিও উঠে ছায়ে চুমুক দিতে দিতে জানালার দ্বারে এসে দাঁড়ালো। পুরো বাসার মাঝে শুধু এই একটা জানালার সামনে কিছুটা ফাঁকা জায়গা। কেউ একজন কথাটা বলল। রাহি পিছন তাকিয়ে দেখে আঁচল দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, কিন্তু পরিবেশটা সুন্দর। আপনার কাছে সুন্দর।
কিন্তু আমাদের কাছে আতঙ্ক। কথাটা রাহির মাথার উপর দিয়ে গেল। আতঙ্ক মানে? ছাড়ুন সব। আপনি কি এখন পুরোপুরি সুস্থ? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলুন। আপনি অনেক ভালো স্টুডেন্ট, তাই না? কেন? টেবিলের উপর আপনার কৃতিত্ব চকচক করছে। এক সময় ছিলাম। এক সময় ছিলেন মানে? এখন পড়ালেখা করেন না? না। ও আচ্ছা, কত দূর পড়েছেন? ইন্টার পরীক্ষা দিয়েছিলাম, এরপর আর বাবা মা মারা যায়, এরপর 2 বোন নিয়ে। সরি। আচ্ছা, কোনো চাকরি পেয়েছেন? আঁচল একটু হেসে বলল, চাকরি? তাহলে আপনি কি করেন? সংসার কিভাবে চলে? কিছুক্ষণ মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে থাকলো আঁচল। আপনি আমায় বলতে পারেন, যদি আপনার কোনো উপকারে আসি তাহলে নিজের মনে প্রশান্তি পাবো। আঁচলের টুক টলমল করছে। এই বুঝি ঘাল গড়িয়ে 2 ফুটা হীরা ঝরে পড়ল। হঠাৎ দরজার দিকে লক্ষ্য করলো আঁচল। অদরা দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করো? বড়দের কথা শুনতে না জানো না? যাও রান্নাঘরে গিয়ে দেখো এগুলো ঠিক আছে কিনা। আঁচলের রাগ দেখে অদরা বয়ে তাড়াতাড়ি প্রস্থান করলো। রাহি খেয়াল করলো আঁচলের কণ্ঠ ভেজা, চোখেও পানি জমে আছে। আপনার যদি সমস্যা থাকে তবে আমি জোর করব না। আপনি কি জানতে চাইলেন আমি কি করি, কিভাবে আমাদের সংসার চলে? কিন্তু আপনি যদি বলতে। আমার শরীর বিক্রি টাকা দিয়ে। কথাটা হয়তো ছোট একটা বাক্য মাত্র, কিন্তু রাহির চারপাশ স্থির করে দিয়েছে নিমিষেই। রাহি আর একবার আঁচলের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নজর বুলিয়ে নিল। কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার নিজের কানকে আজ তার কাছে মিথ্যা মনে হচ্ছে। আঁচলের চোখের পানি গড়িয়ে পড়ছে। নিজেকে একজন দেহকর্মী হিসাবে পরিচয় দেওয়া যে কতটা কষ্ট তা শুধু সেই জান দেয়। রাহি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আঁচলের দিকে তাকাচ্ছে আর দেওয়ালের ছবিগুলোর দিকে তাকাচ্ছে। ওই মেয়েটার এই মেয়েটার মাঝে অনেক পার্থক্য। আঁচল চোখ মুছে বলল, রান্না প্রায় শেষ, প্লিজ না খেয়ে যাবেন না। আঁচল চোখ মুছতে মুছতে বের হয়ে গেল। রাহিও দুম করে কাঠে বসে ভাবতে লাগলো, সে যা শুনলো তা কি সত্যি? এখন তার মনে বিভিন্ন প্রশ্ন জাগতে শুরু করলো। আবার অদরার আগমন। ভাইয়া? রাহি মাথা নিচু করেছিল। ভাইয়া শব্দ কানে আসতেই চোখ তুলে তাকালো। ও তুমি? হ্যাঁ, কিছু বলবা? আপু কি চাকরি করে ভাইয়া, যে তাকে রোজ রাতে অফিসে যেতে হয়? তুমি জেনে কি করবে? আপুর অফিসের স্যার খুব খারাপ, আপুকে খুব বকাবকি করেন মনে হয়। কেন? আপু রোজ ঘরে ফিরে আব্বু আম্মুর রুমে গিয়ে কান্না করে। আমার খুব কষ্ট হয়। আমার আপুর স্যারের কাছে নিয়ে যাবেন? আমি ওনাকে ইচ্ছে মতো বকে দিয়ে আসবো। অদরার চোখে পানি ঠলমল করছে। আমার আপু খুব ভালো, জানেন? ও কাউকে বকা দেয় না। ওনার কিছু ওকে দেখে মায়া হয় না। আপু কারো বকা সহ্য করতে পারে না। আপনি ওনাকে একটু বলবেন যাতে আমার আপুকে আর কখনো না বকে। আমার খুব কষ্ট হয় আপু কান্না করতে দেখলে। ওই দিন আপুকে থাপ্পড় দিয়েছিল, আপুর গাল লাল হয়েছিল। আপুকে আমি বলেছিলাম যে ওই স্যারের চাকরি ছেড়ে দিতে, কিন্তু আপু বলে আর কেউ নাকি চাকরি দেয় না। রাহি কি বলবে কিছুই ভেবে পায় না, শুধু হাত দিয়ে ওদরার চোখের পানি মুছে দিল। আচ্ছা আপু, তোমার আপু স্যারকে আমি বলে দেব যাতে সে আর তোমার আপুকে না বকে। তোমার আপুকে গিয়ে বলো ভাইয়া ডাকছে। অদরা আঁচলকে ডাকতে গেল। রাহি আবারও মাথা নিচু করে বসে থাকলো। আমায় ডাকছেন? আমি চলে যাচ্ছি, খাওয়া দাওয়া করে যান। পকেট থেকে ওয়ালেটটা বের করতে করতে বলল, ইচ্ছে করছে না। ওয়ালেট থেকে 500 টাকা বের করে একটা ঠিকানা হাতে দিয়ে বলল, আজ রাতে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, এটা আমার বাসার ঠিকানা, 3 জনেই চলে আসবেন। আঁচল রাহির দিকে তাকিয়ে আছে। রাহিকে সে অন্য সবার থেকে আলাদা ভাবত, কিন্তু সেও। দেখুন স্যার, ওরা এখনো ছোট, আর আমি চাই না ওরা কখনো আমার মতো হোক। আপনাকে যেটা বলছি সেটা করবেন। বেশি কথা বলে আমার ব্যবহার খারাপ করতে বাধ্য করবেন না। সন্ধ্যায় যেন 3 জনকেই বাসায় পাই, নয়তো আপনাদের সবার খবর খারাপ আছে। আর বাকি টাকাটা বাসায় দিয়ে দিব। আঁচলের হাতে টাকাটা ধরিয়ে দিয়ে রাহি চলে গেল। আঁচলের 2 চোখ দিয়ে ওজোরে পানি ঝরছে। আজ বুঝি তার জন্য তার 2 নিষ্পাপ বোনের জীবনে আধার নেমে আসে। পৃথিবীতে কেউ ভালো না, সবাই দিনের আলোয় পবিত্র। দিন ফুরালেই বোঝা যায় সবার আসল চরিত্র। রাহি দরজার কাছে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো আঁচল মাথা নিচু করে আছে। মনে হচ্ছে একটু মূর্তি দাঁড়িয়ে আছে। রাহি আবার বলল, আসতে ভুল হয় না যেন। দরজার থেকে কিছুটা দূরে যে পিচ্ছি মেয়েটা দাঁড়িয়ে আছে। তোমার নাম কি? আরশি। তোমার আপুর সাথে আজ আমার বাসায় এসো, তোমাদের দাওয়াত রইল, কেমন? রাহি কথাটা বলেই আরশির মাথায় হাত বুলিয়ে চলে গেল। আঁচল ততক্ষণে বের হয়ে আসছে। রাহির কথা শুনে মনে মনে ভাবছে, সবাই ভালো মানুষের মুখোশ পরা। আর যাই হোক, আমার কারণে আমার বোনের জীবনে আধার আসতে দিব না। কিন্তু আমি কি করব?
দরকার পড়লে তার ভাইয়ে ধরবো, তবু আমার বোনের জীবনে আদার আসতে দিব না। ওনার যত চাহিদা সব আমায় নিয়ে পূর্ণ করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। সারাটি দিন আঁচলের মনমরা হয়ে কেটে গেল। কি করবে সে কিছুই ভেবে কোনো খুল পায় না। এখন সূর্যটাও ডুবে গেল। যাবে নাকি যাবে না সেই চিন্তা এখন আবার নতুন করে জায়গা করে নিল। সে তো পুলিশ যদি না যায়, আর যদি আঁচলকে বেআইনি কাজের জন্য এসে ধরে নিয়ে যায়, তবে সমাজ কি বলবে সে চিন্তা সে করে না। কিন্তু তার বোনেরা কি করবে, কোথায় যাবে, কি খাবে? অবশেষে সকল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দুই বোনকে সাথে নিয়ে রওনা দিল রাহির বাসার উদ্দেশ্যে। দুইবার কলিং বেল বাজানোর পর রাহি এসে দরজা খুলে দিল। ও আপনারা আসুন। কেমন আছো অদরা, আরশি? অদরা বললে ভালো, আপনি? আমি ভালো আছি, আসো ভেতরে আসো। ভেতরে এসেই অদরা আর আরশি সোফায় বসে পড়ল। আঁচল পাশেই দাঁড়িয়ে আছে। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। টিভিটা অন করে অদরা আর আরশিকে দেখতে বলল। আপনি আমার সাথে আসুন, আঁচলকে বলল। আঁচল মনে প্রস্তুতি নিতে লাগলো, কারণ সে জানে তার সাথে এখন কি হতে যাচ্ছে। রাহি আঁচলকে নিয়ে রান্না করে আসলো। আঁচল অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে এখানে কেন নিয়ে আসলো। ফ্রিজ থেকে মুরগির মাংসগুলো বের করুন। রাহির কথায় আরো অবাক হয়ে তাকালো আঁচল। লোকটা কি বলে? লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। ফ্রিজ থেকে মুরগির মাংসগুলো বের করুন। কিন্তু কেন? রান্না করব না? মানে আপনি রান্না করবেন, আমি আপনাকে সাহায্য করব? খাওয়া করতে হবে তো। আঁচল আর কথা না বলে রান্না করতে শুরু করলো। রাহিও তাকে সাহায্য করছে। আরেকদিকে অদরা আর আরশি বসে টিভি দেখছে। রান্না শেষ করে সবাই মিলে বসে খাওয়া শেষ করলো। আঁচল খাওয়ার মাঝে মাঝে রাহির দিকে তাকাচ্ছে। লোকটা চাচ্ছে কি? তার চাওয়া তো শারীরিক তৃপ্তি, কিন্তু সে আমাদের এভাবে আপ্যায়ন করছে কেন? নিশ্চয়ই এর পেছনে মতলব আছে, নইলে লোকটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। সে আসলে কি করতে চাচ্ছে? আজকাল তো সিরিয়াল কিলারের অভাব নেই, তবে কি উনিও আমাদের এভাবে খাইয়ে পরে হত্যা করবে? নানান চিন্তা ভর করলো আঁচলের মাথায়। বাদ যেন তার গলা দিয়ে আর নামছে না। শরীরটাও হিম শীতল হয়ে আসছে। কি হলো, আপনি খাচ্ছেন না কেন? রাহির কথায় ভাবনায় ছেদ করল। কিছুটা চমকে উঠে বলল, আমি আর খাবো না, আমার খাওয়া শেষ। অদরা, আরশি কেমন লাগছে? অদরা বললে, খুবই ভালো। আপনি খুব ভালো ভাইয়া। আরশি কথা বলো না কেন? আঁচল এবার বলল, ও অপরিচিত কারোর সাথে কথা বলে না। আপনার বোনগুলো কিন্তু খুবই মিষ্টি। আঁচল রাহির দিকে চলচল চোখে তাকিয়ে আছে। হয়তো একটু পরেই আমাদের জীবনে শেষ হতে চলছে। মনে মনে বোনদের কাছে ক্ষমাও চেয়ে নিল। ক্ষমা করে দিও বোন, আমার জন্য অকালে তোদের জীবন ঝরে গেল। খাওয়া শেষ হতেই আরশি বলল, আপু আমার খুবই ঘুম পেয়েছে। আরশির কথার সাথে থাল মিলিয়ে অদরাও বলল, ওদের যখন ঘুম পেয়েছে তাহলে ওই রুমটায় ওদের শুইয়ে দিন। আঁচল অদরার আরশিকে নিয়ে রুমে চলে গেল। রাহি টিভি দেখছে। টম জেরি কার্টুনটা খুবই প্রিয় তার। প্রতিটি এপিসোড তার মুখস্থ, তবুও সে দেখে। এক অন্যরকম আনন্দ কাজ করে। প্রায় 30 মিনিট পরে আঁচল রাহির সামনে এসে দাঁড়ালো। রাহি লক্ষ্য করলো আঁচলের চোখ লাল হয়ে আছে। আপনার চোখগুলো এত লাল হলো কিভাবে? আরশির আঙুল লেগে, ও ছাদে যাবেন? আঁচল কিছু না বলে শুধু মাথা নাড়ালো। দুজনেই ছাদে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাহি একটু সামনে আর আঁচল পেছনে। আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে রাহি। হঠাৎই সে খেয়াল করলো আঁচল এসে তার পা জাপটে ধরে কান্না করছে। কি করছেন আপনি এসব? আপনার যত চাহিদা মেটানোর ইচ্ছে আপনি আমায় দিয়ে মেটান। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আপনাকে প্রশান্তি দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্লিজ আমার বোনদের কোনো ক্ষতি করবেন না প্লিজ। আপনি উঠুন, উঠুন বলছি। আপনি প্লিজ তাদের কোনো ক্ষতি করবেন না। আচ্ছা করবো না, এবার পা ছাড়ুন। আঁচল পা ছেড়ে উঠে দাঁড়ালো। রাহি পকেট থেকে টিস্যু বের করে এগিয়ে দিল আঁচলের দিকে। কান্না করলে মন ফ্রেশ থাকে, তাই বলে এত কান্না করা ঠিক না। আঁচল কিছু বলল না, টিস্যু দিয়ে চোখ মুছলো। আচ্ছা একটা কথা বলি, আমার খুবই জানতে ইচ্ছে করছে। জি বলুন। আপনি ভেবেছিলেন আমি আপনার বোনদের সাথে শারীরিক সম্পর্ক করব, তাহলে ওদের নিয়ে আসছেন কেন? আপনি পুলিশ, যদি আমাদের কোনো ক্ষতি করেন তাই। আমি পুলিশ আপনাকে কে বলল? আপনি তো গতকাল রাতে বলেছিলেন। আঁচলের কথা শুনে রাহি একটু শব্দ করেই হেসে দিল। রাহিকে হাসতে দেখে আঁচল অবাক চোখে তাকিয়ে আছে। আপনি হাসছেন কেন? আমি ওসব পুলিশ টুলিশ কিছু না। ওই দিন আপনাকে বাঁচানোর জন্য উপস্থিত বুদ্ধির প্রয়োগ করেছি। আচ্ছা ভালো কথা, আপনি যদি দেহকর্মী হয়ে থাকেন
তাহলে কেন গতকাল তাদের থেকে পালিয়ে যেতে চাইছিলেন? তারা তো আপনাকে মোটা অঙ্কের টাকা দিত। আঁচল মাথা নিচু করে বলল, আমি মাত্র 7 দিন হলো এসব নোংরা কাজে নিজেকে জড়িয়েছি, তাই আমার সহ্য করার ক্ষমতা এখনো এতটা হয়নি যে 4টা হিংস্র খাদকের হাতে নিজের শরীরটা সঁপে দিব। যে কাজ আপনার এবং আপনার পরিবারের খাদ্য যোগান দেয় সে কাজকে বাজে বলছেন? বাহ, যেটা বাজে সেটাকে তো বাজেই বলবো। পৃথিবীতে বাঘ, সিংহ, ভাল্লুক এদের থেকে যে বড় খাদক পুরুষ জাতি তা এই কদিনে বুঝতে পেরেছি। চাহিদার টানে কাছে টানে, কিন্তু যে তার চাহিদা মেটাচ্ছে তার কতটা কষ্ট হচ্ছে সেটার দিকে তার কোনো খেয়াল নেই। আর সে খেয়াল করবেই বা কেন? সে তো এমনি এমনি আসেনি, টাকা নিয়ে আসছে। এদেশে বাচক বা মরুক তাতে তার কি? তার টাকা উসুল হলেই হলো। চারদিকে রাবসা আলোয় আঁচলের চোখের পানি চকচক করছে। এই বাজে পথটা বেছে নেওয়াটা কি খুবই জরুরি ছিল? এবার আঁচল মাথা তুলে রাহের দিকে তাকালো। কেউ কি নিজের শোকে যৌনকর্মী হয় আপনার বদর সমাজ হতে বাধ্য করে? সমাজে তো অনেক কাজই আছে, আপনি চাইলে অন্য কাজও করতে পারতেন। চেষ্টা তো আর কম করিনি, কিন্তু প্রতি ক্ষেত্রেই বিছানায় যাওয়ার অফার পেতে হয়েছে, নয়তো অপমানিত হতে হয়েছে, হাসির পাত্র হতে। কেন জানেন? কারণ আপনার ভদ্র গিভ অ্যান্ড টেক মেনে চলে, কিন্তু পেতে হলে কিছু দিতে হবে, আর সেই কিছুটা হলো প্রতিনিয়ত তাদের বিছানায় যেতে হবে। ও একজন আমায় কি অফার করেছিল জানেন? কি? তার মাদকাসক্ত ছেলে যে কিনা প্রতিদিন নেশা করে তার বিছানায় প্রতিদিন যেতে, মাংসের স্বাদ নিবে জন্য তার বিছানায় যেতে, তার যৌনতা চাহিদা মেটাতে। আপনি কি বলেছিলেন? আমি শুধু বলেছিলাম এসবের থেকে আমার সাথে বিয়ে দিন, আমি ওনাকে শুধরে দিব। পাল্টা উত্তর কি শুনতে হয়েছে জানেন? কি? তোমার মতো রাস্তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, এটা ভাবলে কিভাবে? তোমাকে শুধু তার চাহিদা মেটাতে বলেছি, তাকে নিয়ে স্বপ্ন দেখতে নয়। বাবুন, তাহলে আপনার সমাজ কতটা ভালো? বাবা তার ছেলের যৌনতার জন্য একটা মেয়ের বয়সের মেয়েকে তার বিছানায় পাঠাতে একবার ভাবে না। বাবুন, দরিদ্র ঘরের মেয়েদের সমাজে কোন চোখে দেখা হয়? তবুও তো আপনার চরিত্রে যৌনকর্মী চাপটা উঠতো না। তাহলে আপনার সমাজ? আচ্ছা, আপনি তখন থেকে আপনার সমাজ বলছেন কেন? এই সমাজটা আপনার না? না, আমি সেই অন্ধকার নোংরা বাজে সমাজের, যে সমাজের নাম শুনলেও আপনারা থুতু ফেলেন, আবার রাতের আধারে চুরের মতো সেই সমাজেই হারিয়ে যান। চলুন ওখানটায় বসি। রাহি আঁচল এসে দালানে হেলান দিয়ে বসলো। বাবা মার মৃত্যুর পর জমানো কিছু টাকা ছিল, সেগুলো দিয়ে কিছুদিন চলি। এরপর থেকেই শুরু হয় জীবনযুদ্ধ। অনেকবার চেয়েছিলাম সুসাইড করতে, কিন্তু পারিনি। ছোট বোন দুটোর মুখ চোখের সামনে ভেসে ওঠে। আমি মরে গেলে হয়তো ওদেরও আমার রাস্তায় আসতে হবে, কিন্তু আমি চাই না। আমি জ্বর সামলে নিয়ে তাদের ছায়াথা হব। বাকিটা জীবন রাহি কিছু বলছে না, শুধু ভাবছে মেয়েটা কতটা চাপে পড়ে আজ এমন অবস্থায়। পৃথিবীতে যার বাবা মা নেই, পৃথিবীতে তার সত্যি তার কাছে মৃত্যু যন্ত্রণার মতো ভয়ঙ্কর, যেখানে কেউ কাউকে এক ফুটা জায়গা ছেড়ে দেয় না। রাহি আকাশের দিকে তাকিয়ে আছে। বেশ কিছু সময় পর হঠাৎ তার কাঁধে কিছু একটা পড়ল মনে হলো। আঁচল ঘুমিয়ে পড়ছে। সেই রাহির গাড়ে মাথা হেলিয়ে দিয়েছে। রাহি আঁচলের দিকে কিছুটা সরিয়ে আসলো যাতে আঁচলের কষ্ট না হয়। আঁচল বারবার হিংস্র শব্দটা ব্যবহার করছিল। এর মানে কি আমরা পুরুষ জাতি সত্যি নিজের চাহিদা পূরণের জন্য হিংস্র পশুর অন্যায় আচরণ করি? চোখের পাতায় এখনো পানি জমেই আছে। আলতো করে পানিগুলো মুছে দিয়ে আঁচলকে খুলে করে নিয়ে নিচে আসলো। অদরা আর আরশি পাশে শুইয়ে দিয়ে রাহি অন্য রুমে চলে গেল। আঁচল, অদরা, আরশি, আমাদের সমাজ ব্যবস্থা এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। সময় ঠিক কয়েকটা মনে নেই, তবে খুব বেশি সকাল হয়নি এটা ঠিক। চোখে সূর্যের আলো পড়ায় ঘুম ভেঙে গেল রাহির। চোখ খোলার চেষ্টা করছে, কিন্তু চোখ খুলছেই না। হাত দিয়ে চোখ মুছে এবার চোখ খুলল রাহি। আঁচল জানালার পর্দাটা সরিয়ে দিয়েছে, তাই আলো এসে সরাসরি চোখে পড়ছে। আপনি রুমে আসলেন কিভাবে? দরজা তো খোলাই ছিল। ও আচ্ছা, কটা বাজে? 10:30। আমাকে অফিসে যেতে হবে তাড়াতাড়ি। আজ নাকি একটা মিটিং আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমার সিগনেচার লাগবে। আঁচলকে আর কিছু না বলতে দিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে রাহি। ইতিমধ্যে আঁচল রাহির জন্য খাবার গরম করতে রান্নাঘরে চলে আসছে। রাহি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করুন, বেশিক্ষণ সময় লাগবে না। খাবার গরম হয়ে গেছে প্রায়, সময় নেই, এসে খাবো। আর হ্যাঁ, সব কিছু ফ্রিজে আছে, তাড়াতাড়ি রান্না করেন। আপনার সকালেরটা খেয়ে নেন, আমিও একটু পরেই আসছি। রাহি আর কিছু না বলে চলে গেল। আঁচল পেছন থেকে ডাকলো, কিন্তু রাহি সে কথায় কান দিল না।
অফিসে গিয়ে অফিসের কাজ শেষ করলো। এরপর ওই দিন যে বন্ধুর কাউকে রক্ত দিয়েছিল তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিল। এখন প্রায় রাত 9টা। কলিং বেল বাজার সাথে সাথেই আঁচল দরজা খুলে দিল। মনে হয় দরজায় দাঁড়িয়েছিল। রাহি কখন আসবে সেই অপেক্ষা করছিল। আপনারা চলে যাননি? না মানে, আচ্ছা আসুন। ভেতরে এসে অদরাকে জিজ্ঞেস করলো, খাওয়া করেছো রাতে? হ্যাঁ ভাইয়া। আরশি খাইছে? হ্যাঁ, ও খেয়ে ঘুমিয়ে পড়ছে, শুধু আপু খায়নি। রাহি ঘাড় বাঁকা করে আঁচলের দিকে তাকালো। চুকাচুকি হতেই আঁচল মাথা নিচু করলো। তুমি ঘুমাবে না? হ্যাঁ। যাও শুয়ে পড়ো। আঁচলের দিকে তাকিয়ে বলল, ওকে ঘুম পাড়িয়ে দিন। আঁচল আদরাকে নিয়ে রুমে চলে গেল। রাহি রুমে এসে ফ্রেশ হলো। এরপর বাইরে এসে সোফায় বসে টিভি দেখতে শুরু করলো। একটু পরেই আঁচল এসে দাঁড়ালো। অদরা ঘুমিয়েছে? হ্যাঁ। এত তাড়াতাড়ি? আপনি পারবেন এত তাড়াতাড়ি ঘুমাতে? ঘাড় নাড়িয়ে না বলল আঁচল। ছোটবেলাটা আসলেই সুন্দর, কোনো চিন্তা নেই। তার জন্য বিছানায় গা হেলিয়ে দিতেই রাজ্যর ঘুম এসে চুকে বাসা বাঁধে। চলুন খাওয়া করি। আঁচলকে নিয়ে খেতে বসলো রাহি। চুপচাপ খাওয়া শেষ করে রাহি নিজের প্লেটটা পরিষ্কার করে ছাদে চলে আসলো। আঁচলের খাওয়া তো কোনো বাকি। রাহি ছাদের দিকে তাকিয়ে ভাবছে, যদি ছাদে যেতে যেতে পারতাম তাহলে আর কোনোদিন পৃথিবীতে আসতাম না। এসব বড় বড় দালান ভালো লাগে না। কেমন যেন মানুষের মনগুলো ইট পাথরের মতো কঠিন হয়ে গেছে। আমরা চলে যাইনি জন্য রাগ করেছেন তাই না? আঁচলের কথায় রাহি পেছনে ফিরল। মুচকি হেসে বলল, আমি চাইতাম যাতে আপনারা না যান। কেন? আচ্ছা সেটা আমি পরে বলছি। আগে আপনি বলুন, আপনি কেন যাননি? আপনার কাছে যে জন্য টাকা নিয়েছি সেই কাজটা শেষ করিনি তাই। কারণ আমি বাজে হতে পারি, চিটার নই। ও আচ্ছা, আপনি চাইলে চলে যেতে পারতেন। আমি বলবো আপনি কেন চাইতেন যে আমরা না যাই? আঁচলের কথাটা শুনে খুবই উৎসাহিত হলো রাহি। হাসি হাসি মুখে বলল, তাই? বলুন শুনি। আপনার চাহিদা পূরণ হয়নি, আপনি কি আপনার টাকা পানিতে ফেলবেন নাকি? তাই জন্য। আঁচলের কথাটায় রাহির মনের কোথাও যেন একটা বড় জখমের সৃষ্টি করলো। হাসি মুখটা নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। রাহি আবার ফিরে আকাশের দিকে তাকালো। রাহি মনে মনে ভাবছে, পৃথিবীর সবাই কি চাহিদার জন্যই অন্যকে কাছে টানে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। আপনার কি মনে হয় পৃথিবীর সবাই এক? আগে মনে হতো না, তবে এখন মনে হয়। সরি, মনে হয় না মানে করতে বাধ্য হয়। কেন? কারণ গত কিছুদিনের যাদের দেখেছি তারা সবাই একই ছিল। পৃথিবীতে 750 কোটি মানুষ। আপনি 700 জনের সাথেও মিশেননি, তবে আপনি কি করে বলেন যে সবাই এক? সবার চোখে ঠিকই লালসা দেখা যায়, তাই? আচ্ছা আমার চোখে তাকিয়ে দেখুন তো, কি দেখতে পাচ্ছেন? কথাটা বলেই আঁচলের দিকে তাকালো রাহি। এই প্রথম কেউ আঁচলকে তার চোখের দিকে তাকাতে বলল। আঁচল অনেকবার চেষ্টা করলো কিন্তু কিছুতেই রাহির চোখের দিকে তাকাতে পারল না। কোনো এক অজানা কারণে বারবার চোখ নিচে চলে আসতো। কি হলো, তাকান। আমি পারবো না। রাহি মুচকি হাসলো। আসলে আপনি যে সব পুরুষকে এক ভাবেন এটা আপনার দোষ না, সমাজ আপনাকে সেটা ভাবতে বাধ্য করেছে। কিন্তু সব পুরুষ এটা আপনার ভাবা উচিত না, কারণ আপনার বাবাও একজন পুরুষ। তবে কি সেও? না, আমার বাবা খুবই ভালো ছিলেন। তেমনি প্রতিটি পুরুষ কারো না কারো বাবা, আর সেও কিন্তু তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তবে সমস্যা হচ্ছে, নিজের সন্তানকে যেভাবে দেখেন তারা অন্যের সন্তানকে সেভাবে বিচার করেন না। দেখুন, আমি এখানে আপনার এসব মহান উক্তি শুনতে আসিনি। নিয়ে চলুন আমায় আপনার বিছানায়, আর জিরিয়ে নিন নিজের পুরুষত্বকে। রাহি আঁচলের থেকে কিছুটা দূরে ছিল। আঁচলের খুবই কাছে চলে এসে বলল, পুরুষত্বা কি জানেন? যারা রাতের আধারে অন্ধ গলিতে গিয়ে নগ্নতায় মেতে ওঠে, নিজের তাদের মাঝে কোনো পুরুষত্বা নেই, তারা নাম মাত্র পুরুষ, কিন্তু প্রকৃতপক্ষে সে কাপুরুষ। আর আমি এখানে আপনাকে কোনো শারীরিক সম্পর্ক করার জন্য নিয়ে আসিনি, আর আপনার বোনদের তো অবশ্যই না, যার জন্য আপনি শুধু শুধু ফায়ে ধরেছেন। তাহলে আপনি আমাদের এখানে কেন নিয়ে আসছেন? আপনাকে প্রশান্তি দিতে, মিথ্যার আশ্রয় নিয়ে। হ্যাঁ, কারণ আপনার সাথে যতটুকু সময় কাটিয়েছে তাতে মনে হয়েছিল সত্যি বললে আপনি আসতেন না। একটা প্রবাদ আছে, মিথ্যা বলে সাময়িক প্রশান্তি দেওয়ার থেকে সত্যি বলে খাদানো ভালো। এটা আপনি জানেন কি? হ্যাঁ, তবে মানি না। কেন? কারণ যে এই উক্তিটা দিয়েছে সে কখনো কোনোদিন বাস্তব জীবনের মুখোমুখি হয়নি। মানে বাস্তব জীবনে সুখ শান্তি এসব ক্ষণস্থায়ী, এই আছে এই নেই। যদি আমার একটা মিথ্যার জন্য কাউকে ক্ষণিকের জন্য সুখ মিলে তবে সেটাই আমার বড় পাওয়া, কারণ জীবন তাকে সব সময় খাদাবে।
আর একটা মিথ্যার জন্য যদি সে কিছুটা সময় কান্না বলে হাসে, তবে সেটা আমার জন্য কতটা আনন্দের সেটা পরিমাণ করা যাবে না। তাই কাউকে সত্যি বলে খাদানোর চেয়ে মিথ্যা বলে সাময়িক প্রশান্তি দেওয়া, তবে সেটাই করা উচিত, কারণ দুঃখ তো সারা জীবন পিছনে লেগেই থাকবে। আচ্ছা, আপনি কোথায় জব করেন? মানে আজ যে আপনি অফিসে গেলেন, সেটা কি অফিস? সেটা কাল বলবো। আচ্ছা, কেউ যদি আপনাকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেয়, তবে আপনি কি করবেন? জানি না, তবে এটা কখনো হবার নয়। কেন নয়? আপনাকে স্বাভাবিকভাবেই বাঁচতে হবে, কারণ আপনার ছোট দুটো বোন আছে। আপনার প্রভাব আপনার বোনের উপর পড়বেই। ওরা বড় হচ্ছে, তখন যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি করেন, তখন আপনি কি বলবেন? আচল কখনো এই কথাটা ভাবেনি যে ভবিষ্যতে কি হবে। আসলেই তো, আজ নয় কাল তো জিজ্ঞেস করবে, তখন আমি তাদের কি জবাব দেব? তখন যদি তারা আমার আসল পরিচয় পেয়ে আমায় ছেড়ে চলে যায়, এসব ভেবেই আচলের চোখে পানি চলে আসলো। কান্না করলে সব সমস্যার সমাধান হয় না। নিয়তি কর্তৃক প্রদত্ত সমস্যাগুলো নিজের বুদ্ধি দিয়ে সমাধান করতে হয়। আমার কিছুই করার নেই। আমি গতকাল রাতে অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আপনাকে আবার নতুন করে বাঁচার পথ দেখাবো, নতুন করে সবকিছু শুরু করার সুযোগ করে দিব। কিভাবে? আমি আপনাকে বিয়ে করব। রাহির এই কথাটা শুনে খুবই হাসি পেল আঁচলের। দয়া দেখাচ্ছেন? দয়া না, আমি শুধু আপনাকে একটা সুযোগ দিতে চাচ্ছি। ওই একই হলো। কিভাবে? আপনি কেন একটা যৌনকর্মীকে বিয়ে করবেন, যার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই? যৌনকর্মী কি মানুষ না? মানুষ, তবে সেটা শুধু দেখতে, কিন্তু সমাজে মানুষ হিসেবে গণ্য হয় না। আমি আপনাকে বিয়ে করব, আপনি কি রাজি? আপনি দয়া করে আপনার মজা করা বাদ দিবেন। আমায় দেখে বা আমার কথা শুনে কি আপনার মনে হচ্ছে আমি আপনার সাথে মজা করছি? আচল কিছু বলছে না। সে ভেবেই পাচ্ছে না তার এখন কি বলা উচিত, তাই সে চলে যেতে লাগলো। একজন যৌনকর্মীকে কিভাবে আপনি বিয়ের প্রস্তাব দেন, যেখানে সবাই যাকে চাহিদা মেটানোর মেশিন মনে করে, আর যার স্থান সমাজের সব থেকে নিম্ন স্থানে? থেমে গিয়ে আচল কথাটা বলল, আপনার মাঝে হয়তো আমি এমন কিছু খুঁজে পেয়েছি যেটা অন্য কারো মাঝে পাইনি। আচল এবার হাসলো। যাকে টাকা দিলে তার সব কিছু পাওয়া যায়, তার মাঝে আপনি আবার কি খুঁজে পেলেন? আছে না কিছু জিনিস যেটা টাকা দিয়ে পাওয়া যায় না? আর আপনাকে আমার সত্যি ভালো লেগেছে। ভালো লাগতেই পারে, কারণ সবাই তার লালসার কাছে হাতবাঁধা। আপনিও নিশ্চয়ই তার ব্যতিক্রম নন। কিন্তু সেই জন্য কেউ কি একজন যৌনকর্মীকে বিয়ের প্রস্তাব দেয়? এই তো আমি দিয়েছি। কিন্তু কেন? কারণ একটাই, আমি জেনে শুনে পতিতালয়ের বেশি ব্যবহৃত পতিতাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু না জেনে কোনো বুর্খাওয়ালিকে নয়। আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না। আমি একজনকে জীবনসঙ্গী করে নিব, অবশ্যই তার সম্পর্কে আমার জানা থাকতে হবে। সে যদি পতিতা হয় সেটাও, কিন্তু না জেনে কোনো হুজুরনিকে আমি বিয়ে করব না। কারণ ভবিষ্যতে যদি কেউ আমায় বলে তোমার বউ এমন ছিল, আর সেটা যদি আমি আগে না জানি, তবে আমার খুব খারাপ লাগবে। এমনও হতে পারে সেই কারণে সংসারের ফাটল ধরলো। কিন্তু সেই বিষয়টা যদি আগে থেকেই আমার জানা থাকে, তবে আমি বলতে পারবো আমি সব জেনেই বিয়ে করেছি। সুতরাং আমার কাছে এসব কথা বলতে আসবেন না। তাই জন্য আমি ওই কথাটা বলেছি। কিন্তু সমাজ কি বলবে? সমাজ যেটা বলা সেটা বলবে, তাতে আমার কি? আমি কি সবাইকে বলে বেড়াবো যে আমার বউ পতিতা ছিল? আচল কিছু বলছে না, আবার পেছনে ফিরে হাঁটা শুরু করলো। পেছন থেকে রাহি বলল, শুধু আপনার জন্য বলিনি, আপনার বোনদের কথা ভেবেই আমি সিদ্ধান্ত নিয়েছি। তাই আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তাদের কথাও ভাববেন আশা করি। আসল কথাটা শুনলো, কিন্তু না দাঁড়িয়ে চলে গেল। রাহিও আর ছাদে থাকলো না, সেও নিচে চলে আসলো। রুমে শুয়ে শুয়ে ফোনে গেম অফ থ্রোনস দেখছে। সিরিজটা সত্যি খুবই ভালো, যদিও বা এটা ছোটদের জন্য নয়, আবার অনেকে বুঝতেও পারবে না। তবুও যারা বুঝবে তারা এই সিরিজটা প্রেমে পড়ে যাবে। একটু পরেই ঘুম এসে দু চোখের পাতা ভারী করে দিল রাহির। ফোনটা বুকের উপর রেখেই চোখ বুঝলো। হঠাৎ সে খেয়াল করলো কেউ তার বুকের উপর থেকে ফোনটা সরিয়ে নিল, গায়ে হাত জড়িয়ে দিল। রাহির চোখে ঘুমের আবেগ এতটাই ছিল যে সে চোখ খুলতে পারছে না। এরপর যখন তার কপালে কোমল দুটি ঠোঁটের স্পর্শ পড়ল, তখন তার চোখ থেকে নিমিষে ঘুম তার রাজ্য ছেড়ে চলে গেল। এই স্পর্শটা যেন তার কাছে একেবারেই অজানা, একদম অপরিচিত। পুরো শরীর যেন শিহরিত হয়ে যাচ্ছে। রাহি চোখ করলো, পেছনে থেকে দেখলো কেউ চলে যাচ্ছে। কে? আঁচল পেছনে ফিরে তাকালো। ও আপনি?
আঁচল নিচু সুরে বলল, এত রাতে আমার রুমে কেন? কোনো জরুরি কিছু? না। রাহি জিজ্ঞেস করতে চাইলো, আপনি কি আমার কপালে, কিন্তু লজ্জায় আর কোনো একটা টানে বলতে পারলো না। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? না মানে আপনি কি? হ্যাঁ, আমরা কপালে চুমু দিয়েছি। কেন? আমি পতিতা হওয়ার পরও যে মানুষটা আমায় বিয়ে করতে চায় তার কপালে চুমু দেওয়ার যোগ্যতা হয় তো আমার নেই, তবুও কেন জানি নিজেকে সামলে রাখতে পারিনি। সরি, আমি আপনার এই স্পর্শটার সাথে একেবারে অপরিচিত। কেমন জানি একটা অন্যরকম অনুভূতির জন্ম নিয়েছে আমার মাঝে। এরপর আঁচল আর কিছু বলল না। এতক্ষণে রাহি উঠে বসে পড়েছে। চুপচাপ এসে আঁচলও রাহির পাশে বসলো। আপনি কি সত্যি আমায় বিয়ে করতে চান? আমি জানি না আমার কপালে কি আছে, তবে আপনি যদি আমার বোনদের দায়িত্ব নেন তবে আমি আপনাকে বিয়ে করতে রাজি। আচ্ছা, আপনার যদি বোন না থাকতো, আর যদি আপনি এখন যে পেশায় আছেন তখনও সে পেশায় থাকতেন, আমি যদি বিয়ের প্রস্তাব দিতাম তবে কি করতেন? অবশ্যই না করে দিতাম। কেন? কারণ আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, আর আমি কখনো চাই না আমার জন্য কোনো ভালো মানুষের জীবন নষ্ট হোক। তাহলে আপনি আপনার বোনের জন্য বিয়েটা করছেন? অনেকটা তাই। ও আচ্ছা, তো আপনি চাইলে আমি কালকে আপনাকে বিয়ে করব। আপনার কোনো আত্মীয়কে দাওয়াত করতে হবে? পৃথিবীতে আমার কোনো আত্মীয় নেই। আপনার যা ইচ্ছে করেন। আপনি বলেন না তো কি আমার বোনদের দায়িত্ব নেবেন কিনা? আপনি এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন। আঁচলে সে শুয়ে শুয়ে ভাবছে, লোকটা যেমনই হোক না কেন, যদি আমার বোনদের যথাযথ দায়িত্ব পালন করে তবে তার জন্য আমি নিজের জীবন দিয়েও দিতে একবার ভাববো না। অন্য মেয়েরা বিয়ের কথা পাকা হলে ভাবতে থাকে বিয়ের পর কি কি করবে, কিন্তু আঁচল ভয় পাচ্ছে। সত্যি কি তাকে কেউ বিয়ে করছে আগামীকাল? এদিকে রাহি তার সব বন্ধুকে ফোন করে বলল, সবকিছু ম্যানেজ করে ফেললো, আগামীকাল তাদের বিয়ে হচ্ছে। আজ আঁচল আর রাহির বিয়ে। আঁচল শুধু একটা কথাই ভাবছে, এটা কি সত্যি নাকি তার স্বপ্ন। তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে আজ তার বিয়ে। সারাদিন কিভাবে যেন কেটে গেল। এখন রাত প্রায় 10টা। আঁচল ঘরে ঘোমটা দিয়ে বসে আছে। তখনও তার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সত্যি কি আমার বিয়ে হয়ে গেল? হঠাৎ তার মনে পড়ল অদরা আর আরশির কথা। রুম থেকে মাথা বের করে উকি দিয়ে দেখে রাহি আরশি আর অদরাকে নিয়ে তার সকল বন্ধুকে বিদায় জানাচ্ছে। আঁচল আবার এসে বসে পড়ল। একটু পরে রাহি অদরা আর আরশিকে নিয়ে রুমে আসলো। আরশি আর অদরা কি এখানেই ঘুমাবে নাকি অন্য রুমে? রাহির কথা শুনে আঁচল রাহির দিকে তাকালো। আঁচলের এখন কি বলা উচিত সত্যি সে জানে না। আঁচলকে চুপ থাকতে দেখে রাহি বলল, তোমরা কি এখানে ঘুমাবে? আরশি বলল, আমি আপুর সাথে ঘুমাবো। আঁচল কিছু বলছে না। আরশি আর অদরাকে কাছে ডেকে নেওয়ার সাহসও পাচ্ছে না। হঠাৎই রাহি বলল, এক পাশে সরে বসুন, এরা ঘুমাবে। আঁচল এক পাশে সরে বসলো। অদরা আর আরশি শুয়ে পড়েছে। আঁচল শুধু অবাক হয়ে তাকিয়ে রইল রাহির দিকে। নিজের বাসর রাতে সে তার ভ্রূণদের প্রতি যে ভালোবাসা দেখালো, সেটা যদি সব সময় থাকে তবে তার জীবনে রাহির কাছে আর কিছু চাওয়ার থাকবে না। আপনি ওদের ঘুম পাড়িয়ে দিন, আমি ড্রয়িং রুমে আছি। রাহি ড্রয়িং রুমে এসে টিভি অন করলো। একটু পরেই রুম থেকে মাথা বের করে আঁচল ডাকলো, আসুন, ওরা ঘুমিয়ে গেছে। রাহি টিভি বন্ধ করে চলে আসলো। আঁচল রাহির পাশে দাঁড়িয়ে আছে, আর রাহি আরশি আর অদরার দিকে তাকিয়ে আছে। এই বিছানায় তো 4 জনের জায়গা হবে না। এখন কি করব? আঁচল কোনো কথা বলল না। ছাদে যাবেন? এখানে কথা বললে ওরা জেগে যাবে। আঁচলকে অবাক করে দিয়ে রাহি আঁচলকে কুলে তুলে নিল। আঁচল এটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। ছাদে এসে নামিয়ে দিল। রাহি আজই প্রথম আঁচলকে লজ্জা পেতে দেখলো, নয়তো এতদিন শুধু লজ্জা লুকিয়ে নিজেকে বেহায়া প্রমাণ করতে ব্যস্ত ছিল। লজ্জায় আঁচলের গায়ে হালকা লাল শরম পড়ে গেছে, যেটা রাহিকে নিমিষেই মুগ্ধ করে দিচ্ছে। আপনি লজ্জা পেলেও আপনাকে ভালো দেখায়, সেটা জানেন কি? কেন? আপনি কি সবসময় লুকিয়ে রাখতে চেষ্টা করেন? জানি না। আপনি যে একজন যৌনকর্মীকে বিয়ে করলেন, যখন সবাই জানতে পারবে আপনার লজ্জা করবে না? না তো কেন? লজ্জা হচ্ছে নারীর ভূষণ। সেটা যদি আমি পাই তবে নারী আর আমার মাঝে পার্থক্য থাকলো কি? এর মানে আপনি লজ্জা পান না? না, কারণ আমি সেই কাজটা করি যেটা আমার ভালো লাগে। বুঝলাম না ঠিক আপনার কথাটা। আমি কোনো কাজ করার আগে বা পরে আমি নিজেই নিজেকে জিজ্ঞেস করি, নিজের কাজ নিয়ে নিজেই সমালোচনায় মেতে উঠি। যদি এতে আমার মন থেকে কোনো অনুবাদ বা অনুশোচনা আসে তবে সেই কাজটা নিঃসন্দেহে সঠিক।
আর এমন কখনো হয়নি যে আমার কাছে নিজের কাজের জন্য আমার হৃদয় কেঁপে ওঠে। আর লজ্জা তো সেই পুরুষ পায় যে জানে যে কাজটা করেছে সেটা সঠিক নয়। আমি তো সঠিক কাজটাই করেছি, তবে লজ্জা পেতে হবে কেন? একটা কথা জিজ্ঞেস করি। বলুন। বিয়েতে তো অনেকেই আসলো, সবাই শুনি আপনার বন্ধু। আপনার বাবা মা ওনারা ছিল তো? কই দেখলাম না তো। রাহি আকাশের দিকে আঙুল তুলে দেখিয়ে দিল, ওই যে ওইখানে। আঁচল আর কিছু বলতে পারল না। আঁচল শেষ তার বাবা মাকে কান্না করতে দেখেছিল যখন সে ক্লাস 9-এ। এরপর আজ রাহিকে কান্না করতে দেখছে সে। আঁচল কাঁপা কাঁপা হাতে রাহির চোখ মুছে দিতে যেই গালে স্পর্শ করলো, আবার রাহির শরীর কাঁটা দিয়ে উঠল। কাঁদবেন না? জানেন তো ছেলেদের কাঁদতে নেই। আঁচলের কথা শুনে রাহি আঁচলের হাত ধরে নামিয়ে দিল। কেন ছেলেদের কাঁদতে নেই কেন? ছেলেদের কান্না মানায় না কেন? ছেলেদের কি মন নেই? ছেলেদের কি আবেগ অনুভূতি নেই? মেয়েদের থেকে ছেলেদের আবেগ অনুভূতিটা একটু বেশি, কিন্তু তারা কখনো প্রকাশ করতে পারে না। পারিপার্শ্বিক অবস্থায় কারণে তারা প্রকাশ করতে করে না। সমাজে যখন একটা নারী কান্না করে তখন তাকে নিয়ে কোনো মজা করা হয় না, কিন্তু একজন পুরুষ কান্না করলেই তাকে নিয়ে মজা করা হয়, তামাশা করা হয়। দেখো ছেলেটা মেয়েদের মতো কান্না করছে, কেন ছেলেদের কষ্ট হয় না? যেখানে নারী কান্না করলে সহানুভূতি দেখানো হয়, সেখানে পুরুষ কান্না করলে তামাশা। কিন্তু নারীরা অল্পতেই কান্না করে, পুরুষ তখনই কান্না করে যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, তবুও সে কোনো সহানুভূতি পায় না। জানেন বর্তমানে দেশে প্রতিনিয়ত সুসাইড চলছে। এর মধ্যে 75% পুরুষ, কারণ নারীরা কান্না করে নিজের মনটাকে হালকা করতে পারে, কিন্তু পুরুষ সেটা পারে না। কান্না লুকিয়ে হাসতে থাকা যে কতটা কষ্ট সেটা খুব কম সংখ্যক নারীরা জানে, কিন্তু প্রতিটা পুরুষ প্রতিনিয়ত এই কাজটা করে। যখন সে নিজের মাঝে নিজেই দুমড়ে মুচড়ে যায়, তখন সে বাধ্য হয়ে নিজের জীবন থেকে নিজেই নিজেকে মুক্তি দেয়। প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো এক সময় একবার হলেও নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়। সেখানে থেকে অনেকেই ফিরে আসতে পারে, আবার অনেকে মৃত্যুকে কাছে টেনে নেয়। কিন্তু সুসাইড তো কখনো কোনো সমাধান হতে পারে না, তাই না? চোখের পানি এখনো শুকায়নি। তবুও আঁচলের কথা হেসে দিল রাহি। আপনি এই কথা বলছেন? আপনি নিজেও সুসাইড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আঁচল আর কিছু বলল না। আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে জীবন, সেটা মানুষ কিভাবে নিজের হাতে শেষ করে দেয়। আজ খারাপ যাচ্ছে, কিন্তু আগামীকাল সূর্য তো উঠতেও পারে। সারাদিন বৃষ্টি ঝড় হওয়ার পর যখন সবাই ভাবে আগামী কয়েকদিন সূর্যের দেখা পাওয়া যায়, সেখানে বিকেলেই আবার শরীর পুরানো রোদের দেখা মিলে। আজ হয়তো আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা নিচ্ছেন, কিন্তু তাই জন্য এটা নয় যে সারা জীবন এরকম থাকবে। আমাদের বাবা মা যারা আমাদের পৃথিবীতে নিয়ে এসেছেন, তারা আমাদের ভালোবেসে কত কিছু করে, তবে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের কতটা ভালোবাসতে পারেন একবার কল্পনাও করা দরকার। তাই আপনাকে শুধু একটা কথাই বলবো, পরবর্তী জীবনে যতই কষ্ট আসুক না কেন, কখনো সুসাইড করার সিদ্ধান্ত নেবেন না। আপনি সবকিছু এতটা সহজভাবে কি করে নেন? কারণ জীবন আমার। সহজভাবে সবকিছু নিলে জীবন সহজ হয়ে যাবে, আর কঠিন করে নিলে জীবন কঠিন হয়ে যাবে। তাই কি দরকার জীবন কঠিন করার? ঘুমাবেন না? আপনি কি ঘুমিয়ে পড়ুন, ওখানে তো 4 জনের জায়গা হবে না। আমি না হয় অন্য রুমে গিয়ে শুয়ে পড়বো। আচ্ছা। আঁচল চলে গেল। একটু পরে রাহিও চলে আসলো। একবার রুমের দিকে উকি দিয়ে দেখলো আঁচল চোখ বুজেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশের রুমে চলে আসলো। কি যেন একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল রাহির। চোখ খুলতেই সামনে আঁচলকে দেখতে পেল। আঁচল তো কাল ওই রুমে ঘুমিয়েছিল, হয়তো রাতে আসছে। জানালার পর্দার ফাঁক দিয়ে আবছা আলোর আভা আসছে। মেয়েটা গুটি গুটি হয়ে শুয়ে আছে। রাহি কথাটা আঁচলের গায়ে মুড়িয়ে দিয়ে ছাদে চলে আসলো। কখন 10টার আগে ওঠা হয় না। আজ যখন এত সকালে ঘুম ভেঙে গেল, তাই সকালের মনোরম আবহাওয়াটা হাতছাড়া করতে চাইল না রাহি। ছাদে এসে 2 হাত মেলে দাঁড়ালো, মুক্ত বিহঙ্গ। ইস, যদি উঠতে পারতাম তবে এক পলকে এই মৃত শহরের এক পাশ থেকে অন্য পাশে ছুঁয়ে আসতাম। অনেকদিন বুক ডাউন হওয়া হয় না, আজ দেখি কয়েকটা দিতে পারি। কিন্তু না, 3 বার দেওয়ার পর ওখানেই শুয়ে পড়ল রাহি। এগুলো প্রতিদিন অনুশীলনের ব্যাপার, হঠাৎ হবে না। আপনার চা। কথাটা শুনে রাহি রীতিমতো ভয় পেয়ে গেছে। পেছনে তাকিয়ে দেখে আঁচল চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কখন উঠলেন? যখন আপনি উঠেছেন। ও, সকালে পরিবেশটা সুন্দর না? চলুন না হেঁটে আসি একটু। রাহি কথাটা বলে আঁচলের মুখের দিকে তাকিয়ে আছে, তার অভয় পাওয়ার জন্য। আঁচল মুচকি হেসে বলল, আচ্ছা চলুন। ব্যস্ত শহর ঘুমের কোলে।
রাস্তার কুকুরটিও তার পরিবার নিয়ে অগুরে শুয়ে আছে। মাঝে মাঝে দুই একজন মানুষের দেখা মিলছে, তারা হয়তো তাদের মতো হঠাৎ বুড়ে সাথী নয়তো বহুমূত্র রূপ বহনকারী। শেষ কলেজ জীবনে এভাবে বুড়ে রাস্তা দিয়ে হেঁটেছি। রাহি কথাটা বলে আঁচলের দিকে তাকালো। এরপর আর কখনো হাঁটেননি? না, কলেজ জীবনে একটা মেয়ের পেছনে পেছনে আসতাম, তাই বুড়ে উঠে তার পিছু নিতাম। তখন সে প্রাইভেট যেত। কথাটা শুনে আঁচলের কেন জানি একটু খারাপ লাগছে। রাহি কেন অন্য মেয়ের পেছনে পেছনে যাবে? আসলে মেয়ে জাতি দুঃখিত মেয়ে জাতি না। ভালোবাসা জিনিসটাই এমন, যার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা আছে তাকে অন্য কারোর সাথে সহ্য করা সম্ভব না, সেটা হোক অতীত, বর্তমান বা ভবিষ্যৎ। অনিচ্ছা সত্ত্বেও আঁচল জিজ্ঞেস করলো, তারপর? মেয়েটার সাথে প্রেমও হয়ে যায়? এটা ছিল আমার জীবনের প্রথম আর শেষ প্রেম। এরপর তো আপনাকে বিয়ে করলাম। ছাড়াছাড়ি হলো কিভাবে? আমি ওকে বলেছিলাম কখনো এটা ভেবে আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করবা না যে তুমি চলে গেলে আমি কষ্ট পাবো। ততদিন পর্যন্ত ভালোবাসা, যতদিন তোমার মনে আমার জন্য ভালোবাসা থাকবে। আর যদি কখনো তোমার জীবনে অন্য কেউ আসে তবে তুমি প্রথম আমায় জানাবে। তারপর তারপর একদিন সে এসে বলল তার আমার সাথে থাকা সম্ভব নয়, সে অন্য কাউকে ভালোবাসে। আপনি তাকে আটকাননি? না। কেন? কারণ জোর করে আটকালে ভালোবাসা পাওয়া যায় না, আর আমি ব্যর্থ ছিলাম, তাকে পর্যাপ্ত ভালোবাসা দিতে পারিনি। তাই জন্য হয়তো সে অন্য কারো ভালোবাসায় মায়ায় জড়িয়েছে। ও, তবে সে আমায় ছেড়ে গেছে, এটাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু সে টাকার জন্য আমায় ছেড়ে গেছে, এটাতে আমার খুব কষ্ট হয়। যদি সে ভালোবাসার জন্য আমায় ছেড়ে যেত তবে আমি হাসি মুখে তাকে আজও স্মরণ করতাম। ও, তাহলে এটাই আপনার প্রাক্তনের প্রতি অভিযোগ? অভিযোগ না, এটা অভিমান বলতে পারেন। ভালোবাসায় অভিযোগ বলতে কিছু হয় না, যা হয় সেটা অভিমান আর অনুভব। আর যদি অভিযোগ থাকে তবে সেটা ভালোবাসার সম্পর্ক হতে পারে না। কেন? প্রিয় মানুষটার উপর তো অভিযোগ থাকতেই পারে? না, পারে না। অভিযোগ কেবল অপরাধীর উপরেই থাকে। আচ্ছা, আমার কথা বাদ দিন। আপনার স্বপ্ন কি? আমার নিজের কোনো স্বপ্ন নেই, তবে যদি কখনো সুযোগ পাই তাহলে পতিতাদের জন্য কিছু করার চেষ্টা করব। যাদেরকে সমাজ পতিতা হতে বাধ্য করেছে। কি করতে চান? তাদের বসবাসের জন্য বাসস্থান এবং তাদের জন্য কর্মস্থল। আচ্ছা, আপনাকে সাহায্য করব ইনশাআল্লাহ। এটা করতে অনেক টাকা লাগবে। আপনি এত টাকা কই পাবেন? রাহি আঁচলের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিল। আঁচল শুধু রাহির রহস্যময় হাসির দিকে চেয়ে থাকলো। হাসিটার মাঝে গভীর রহস্য দেখতে পেল রাহি। একটু পরেই সে রহস্যটা বাদ দিয়ে শুধু হাসিটা নিয়ে ভাবতে লাগলো, এই ছেলে হাসি দিয়ে হাজারো মন ঘায়েল করতে পারবে। একটু পরে যখন সূর্য উঁকি দিয়ে তাকালো, আঁচল ও রাহি বাসায় ফিরে আসলো। এসে দেখে অদরা আর আরশি বসে টিভি দেখছে। তোমরা কখন উঠলা? একটু আগেই। আরশি আঁচলকে বলল, আপু ক্ষুধা পাইছে। রাহিও আরশির সাথে বলল, আমারও ক্ষুধা পাইছে কিন্তু। আঁচল রাহির দিকে তাকিয়ে মুচকি হাসলো। বাচ্চাদের সাথে থালে থাল দিতে দেখে, তোমরা টিভি দেখো, আমি রান্না করছি। সকালের খাওয়া দাওয়া শেষ করে রাহি, আঁচল, অদরা আর আরশিকে নিয়ে বাইরে গেল। সারাদিন ঘুরলো। আসার আগে আগে রাতের খাবার বাইরে খেয়ে শপিং করে বাসায় আসলো। রাহি এর মাঝে একটা খাটও নিয়ে নিয়েছে, যেটাতে 4 জন একসাথে থাকতে পারবে। আরশি আর অদরা শুয়ে পড়ছে। সারাদিন ঘোরাঘুরির জন্য শরীর খুবই ক্লান্ত, তাই শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। আপনি ঘুমাবেন না? এখন না, আপনি ঘুমান, আমি একটু আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। আঁচল আর কিছু বলল না। রাহি চলে গেল। রাহির পেছনে পেছনে আঁচলও ছাদে চলে আসলো। আপনি কি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকেন? আব্বু আম্মুর সাথে দেখা করি। আচ্ছা, আপনি কি আমায় মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছেন? হ্যাঁ, কেন? এমনি জিজ্ঞেস করলাম। আমি যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করি তবে কি আপনি সেটা মন থেকে মেনে নেবেন, নাকি স্বামীর জন্য মেনে নেবেন? মন থেকেই, আবার স্বামী হিসাবেও। কিন্তু এসব জানতে চাচ্ছেন কেন? রাহি কিছু বলল না। আঁচলের দিকে তাকিয়ে আঁচলের কাছে চলে আসলো। আঁচলের এতটাই কাছে চলে আসলো যে আঁচলের নিঃশ্বাসের শব্দ রাহির কানে আসছে। আঁচলকে কিছুটা বিব্রত বোধ করতে দেখে রাহি আবার সরে গেল। একটা প্রশ্ন সবসময় আমার মনে নাড়া দেয়। কবে কখনো আমি এর সঠিক মন মতো উত্তর পাইনি। খুব উৎসাহ নিয়ে আঁচল জিজ্ঞেস করলো, কি প্রশ্ন? একজন নারীর ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি তার সাথে শারীরিক সম্পর্ক করে তবে সেটাকে দর্শন বলা হয়, আর সেই দর্শনের ফল যে বাচ্চা হয় তাকে জারজ সন্তান বলা হয়।
একটা মেয়ের যখন সুদীর্ঘ দিন একজন ছেলের সাথে প্রেমের সম্পর্কে থাকার পর তাকে অন্য একটা ছেলের সাথে তাকে পরিবার কর্তৃক জোর করে বিয়ে দেওয়া হয়, এরপর বিয়ের রাতেই স্বামী তার সাথে শারীরিক সম্পর্কে মেতে ওঠে, যেন সে শারীরিক সম্পর্ক করার জন্যই বিয়ে করেছে, তখন তো সম্ভবত মেয়েটার ইচ্ছে থাকে না, শারীরিক সম্পর্ক করতে চায় না। হ্যাঁ, তাহলে তো তোমাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে শারীরিক সম্পর্ক করা হচ্ছে। তাহলে এটা কি দর্শন না? আর এই শারীরিক সম্পর্কের ফলে যে সন্তান পৃথিবীতে আসবে তাকে কি বলা হবে? রাহির প্রশ্ন শুনে আঁচল থ হয়ে গেল। অপলক দৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে আছে, মুখ দিয়ে যেন কিছুই বের হচ্ছে না। কি হলো, চুপ হয়ে গেলেন কেন? এর কোনো উত্তর আমার কাছে নেই। আমি জানি। একবার ভাবুন, প্রতি রাতে কতগুলো মেয়ে মুখ বুজে নীরবে দর্শন হচ্ছে। অবশ্যই এটা পবিত্র দর্শন। পবিত্র দর্শন কথাটা শুনে আঁচল জিজ্ঞেস করলো, পবিত্র দর্শন মানে? মানে বিয়েটা পবিত্র একটা বন্ধন, আর বিয়ের পরে যে দর্শনটা হচ্ছে সেটাও পবিত্র, তাই পবিত্র দর্শন। আর বিয়ের আগে দর্শনের ফলে আগত বাচ্চাকে সমাজ কর্তৃক গায়ে একটা অবৈধ সন্তান নামক প্রতিলিপন করে দেওয়া হয়। তাই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে মন থেকে মেনে নিবেন নাকি স্বামীর জন্য মেনে নিবেন। আপনি আমার স্বামী, তাই জন্য স্বামী হিসাবে মেনে নিব, আর যেহেতু আপনাকে আমি ভালোবাসি তাই মন থেকেও। কিন্তু তাদের শারীরিক সম্পর্কের সাথে ভালোবাসার কোনো যোগসূত্র থাকে না, তাই জন্য সেটা পবিত্র দর্শন। মনে করুন এক জোড়া প্রেমিক যুগল রুম ডেট করলো, এটা কিন্তু ইসলামের বিধানের বাহিরে। ইসলাম এটাকে সমর্থন করে না, কিন্তু তবুও কিন্তু এটাকে দর্শন বলা হয় না, কারণ সেখানে ভালোবাসা সংশ্লিষ্ট। তাই সেই শারীরিক সম্পর্কে প্রেমের বহিঃপ্রকাশ বলা হয়। তো আপনার মতে কি করা উচিত? প্রতিটি পুরুষকে প্রেমিক হওয়া উচিত? আগে তার বিয়ে করা বউয়ের মনটা ছুঁতে হবে, তারপরেই শরীর? আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি সবকিছু আপনার নিজের মতো করে ভাবলে তো হবে না। রাহি মুচকি হেসে বলল, আমি সবকিছু আমার নিজের মতো করে ভাবি জন্য আমি এতটা সুখী, কারণ আমি কখনো ভাবি না সমাজ কি বলবে, কারণ আমি আমার রাজ্যের একমাত্র রাজা, আর রাজা কখনো কারো কথা শুনে চলে না। তাই আমি সেটাই করি যেটা আমার ভালো লাগে। হ্যাঁ, আপনি কি এখন ঘুমাবেন? আমার প্রচুর ঘুম পেয়েছে, আপনি কি শুয়ে পড়ুন, আমি আর কিছুক্ষণ এখানে বসে থাকবো। রাহি ছাদের এক কোণায় বসে পড়ে তাকা ধুলনায় গিয়ে বসে পড়ল। আঁচল কি যেন ভেবে রুমে না গিয়ে রাহির পাশে গিয়ে বসলো। রাহির হাতটা শক্ত করে জড়িয়ে ধরলো। রাহি আঁচলের দিকে তাকিয়ে হাতটা সরিয়ে নিয়ে তাকে খুলে বসিয়ে বুকে জড়িয়ে ধরল। আপনার স্পর্শে আমার এমন লাগে কেন? কেমন? পুরো শরীর শিহরিত হয়ে ওঠে। আগেও তো অনেক পুরুষ আমায় ছুঁয়েছে, কিন্তু কখনো এমন হয়নি। নারীর শরীর ছুঁলেই কি পুরুষ হওয়া যায়? মানে কিছু না, হয়তো আপনার অনুভূতিরা আমার স্পর্শে ভালোবাসার চিহ্ন খুঁজে পেয়েছে, তাই আপনার এমন মনে হচ্ছে। হ্যাঁ, বাসার সামনের ওই জমিটায় একটা পোশাক কারখানা করব। কেন? আপনি তো বললেন যে যৌনকর্মীদের জন্য কিছু করতে চান, তাই তাদের কর্মস্থল তৈরি করব, কিন্তু এটার জন্য তো অনেক টাকার দরকার। হ্যাঁ, আমি তো বলিনি যে বললেই হয়ে যাবে। এত টাকা কোথায় পাবো সেটা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। আচ্ছা, আপনি কোথায় জব করলেন বলেন না তো? আমি কোথায় জব করি সেটা জেনে কি করবেন? আপনার জীবনে শুধু ভালোবাসার অভাব, আপনি শুধু আমার এই অভাবটা পূরণ করে দিন। আপনার জন্য জীবন দিতেও আমি এক মুহূর্ত ভাববো না। আঁচল রাহির কথা শুনে হতবাক হয়ে গেছে। কি বলছে কিছুই যেন তার মাথায় যাচ্ছে না, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আর কোনো প্রশ্ন না করে রাহির কাঁধে মাথা দিল। রাহি কিছুক্ষণ চুপ থাকলো। আমি আপনাকে কেন বিয়ে করেছি জানেন? রাহি এতটুকু বলে থেমে গেল। আঁচলের কেন প্রশ্নটি শোনার জন্য আঁচল কৃতজ্ঞ কোনো প্রশ্ন আসলো। রাহি আঁচলের দিকে তাকিয়ে দেখে আঁচল ঘুমিয়ে পড়ছে, তাই সে আর কোনো কথা বলল না। আঁচলকে জড়িয়ে ধরে বসে রইল। হালকা বাতাস বইছে, যদিও এমন বাতাস রাহির খুবই ভালো লাগে। সে কখনো এমন বাতাসে নিজেকে বেজাতে মিস করে না, কিন্তু আঁচলে শীত করবে তাই জন্য আঁচলকে কুলে কুলে রুমে নিয়ে চলে আসলো। আঁচলকে এক পাশে শুইয়ে দিয়ে অন্য পাশে রাহি শুয়ে পড়ল। মাঝে অদরা আর আরশি। সকালে কারো কান্না শব্দে ঘুম ভেঙে গেল আরাহির। বিছানা ছেড়ে উঠে বাইরে এসে দেখলো আরশি কান্না করছে, আর অদরা তার কান্না বন্ধ করার চেষ্টা করছে। রাহি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার ছোট গিন্নির? অদরা বলল, আপু মারছে। সকাল সকাল আবার কি হলো যে আরশিকে মারলো? তুমি কান্না করিও না ছোট গিন্নি, আমি তোমার আপুকে আচ্ছা করে বকে দিব। কে শুনে কার কথা? আরশি কেঁদেই যাচ্ছে।
কোনো উপায় না পেয়ে ফ্রিজ থেকে চকলেট নিয়ে এসে আরশি আর অদরার হাতে দিল। এখন আরশি চুপ। রাহি অদরাকে বলল, তোমার আপু কোথায়? রান্নাঘরে। আচ্ছা, তোমরা চকলেট খাও, আমি আসছি। রাহি রান্নাঘরের দরজায় গিয়ে নক করলো। আঁচল একবার তাকিয়ে বলল, ও আপনি? হ্যাঁ বলে ভেতরে আসলো। আঁচল রান্না করছে। রাহির খুব ইচ্ছে করো বউ রান্না করবে, সে পেছন থেকে এসে জড়িয়ে ধরে থাকবে, কিন্তু আজ সে ইচ্ছে চাইলেও পূরণ করতে পারবে না, অথচ সে সাহস পাচ্ছে না। নিজের মাঝেই যে যুদ্ধ করতে লাগলো। অতঃপর কি যেন ভেবে চোখ বন্ধ করে আঁচলের কোমর জড়িয়ে ধরলো। আঁচলের সব কাজ নিমিষেই বন্ধ হয়ে গেল। আঁচল মুঠেই এটার জন্য প্রস্তুত ছিল না। কিছু কি বলা উচিত আঁচলের, সে ভেবে পায় না। আঁচলের চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে রাহির হাতে পড়ল। রাহি আঁচলকে নিজের দিকে ঘুরিয়ে নিল। আপনি কান্না করছেন কেন? কই না তো। চোখে পানি নিয়ে আবার সেই পানিকে লুকানোর মিথ্যা প্রচেষ্টা। কান্না করছেন কেন? আমার কপালে কি এত সুখ সত্যি আছে? উপরওয়ালা কার কপালে কি লিখে রেখেছে সেটা তো আমরা কেউ জানি না। হ্যাঁ, আপনার যদি অস্বস্তি লাগে তাহলে আমি চলে যাচ্ছি। রাহি আঁচলের কোমর থেকে হাত সরিয়ে নিতেই আঁচল রাহির হাত ধরে ফেলল। আমি কি আপনাকে যেতে বলেছি? থাকতেও তো বলেননি। তো আমি কি থাকবো নাকি চলে যাব? লজ্জা মাখামুখে বলল, থাকুন। রাহি আঁচলকে জড়িয়ে ধরে আছে আর আঁচল রান্না করছে। হঠাৎই রান্নাঘরে অদরা চলে আসে। অদরা আসতেই রাহি আঁচলকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে দাঁড়ায়। আঁচল অদরাকে বলল, তুমি এখানে কেন? আরশি পানি চাচ্ছে। ও তোমার সাথে কথা বলবে না? আঁচল মুচকি হেসে বলল, ও আচ্ছা, কতদিন? রাহি বলল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো আপনার বিচার করতে এসেছি। অদরা পানি নিয়ে খেয়ে চলে গেল। আপনি আরশিকে মেরেছেন কেন? আপনার ফোনের কি বাজে হাল করেছে সেটা একবার দেখুন। আঁচল ফোনটা পাশে থেকে তুলে রাহির দিকে বাড়িয়ে দেয়। খুবই বাজে অবস্থা করেছে, মনে হচ্ছে আছাড় দিয়েছে। কিভাবে হলো এটা? এটা দিয়ে খেলছিল, পড়ে গিয়ে এই অবস্থা। এই জন্য মেরেছেন? হ্যাঁ। এটা কোনো খেলার জিনিস যে ওরা খেলবে? না। কই, ফোন তো আবার আগের মতো হয়ে যায়নি। ফোন আবার আগের মতো হয়ে কিভাবে? ফোন যখন ভেঙে গেছে তখন ওকে মারলেন, আমি ভাবলাম মারার পর মনে হয় ফোনটা আবার আগের মতো হয়ে গেছে। মানে? ও তো ছোট বাচ্চা, ভুল হতেই পারে, তাই জন্য ওর উপর হাত তোলা কি ঠিক? আর মারার ফলে যে ভুলটা শুদ্ধ হয়ে যাবে এমনটাও তো না। যেটা ভুল একবার হয়ে যায় সেটা ভুল থেকেই যায়। কিন্তু শাসন করতে হবে তো, নয়তো বিগড়ে যাবে। শাসন করলেই বাচ্চারা সাধারণত বেশি বিগড়ে যায়। আর যদি বাচ্চাটা জেদি হয় তবে তো কোনো কথাই নেই। তবে তাদের যদি ভালো করে ভালোবাসা দিয়ে বোঝানো যায় তবে মনে হয় তারা বুঝবে। আর শাসন দিয়ে বোঝানো জিনিস ঠিক ততক্ষণ স্থায়ী হয় যতক্ষণ শাসনের রেট থাকে। তাড়াতাড়ি রান্না শেষ করুন, আজ আপনাকে আমার সম্পর্কে কিছু জিনিস জানাবো যেটা কেউ জানে না। আপনিও জানতেন না যদি আপনি আমার বউ না হতেন। আচ্ছা। খাওয়া শেষ করে রাহি আঁচলকে নিয়ে বের হলো। এখন তারা বিশাল একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে। আঁচল বিল্ডিংটার দিকে তাকিয়ে বলল, এটা তো এলাকার বিখ্যাত ব্যবসায়ী আবরার সাহেবের অফিস। আপনি চিনেন তাকে? তাকে কে না চেনে। আর কি জানেন আপনি তার সম্পর্কে? তিনি স্ট্রোক করে মারা যান। তার একজন ছেলে আছে। ওনার মৃত্যুর পর তার ছেলে ব্যবসা দেখাশোনা করেন। অনেক কিছু জানেন দেখি। তার ছেলেকে কখনো দেখেছেন? না। আসুন ভেতরে যাই। না, আমি ভেতরে যাব না। রাহি বেশ কয়েকবার বলল, কিন্তু কিছুতেই আঁচল যেতে রাজি হলো না। এক প্রকার জোর করেই রাহি আঁচলকে নিয়ে ভেতরে গেল। ভেতরে যেতেই সবাই রাহিকে সালাম দিচ্ছে। এটা দেখে আঁচল খুবই অবাক হয়ে গেল। একটু পরেই যখন রাহির পিয়ে আসলো তখন আঁচল নিজের মুখটা লুকানোর চেষ্টা করছে। রাহি এটা লক্ষ্য করলো। যখন লোকটা বলল, স্যার আপনি হঠাৎ অফিসে? তখন রাহি বলল, আজ থেকে আমি আব্বুর কেবিনে বসবো, সব ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার। এটা তো আমাদের জন্য খুবই ভালো সংবাদ। আবরার স্যারের বর্তমানে আমরা তার সন্তানকে পুরো সময়ের জন্য পাচ্ছি। এই কথাটা শুনে আঁচল রীতিমতো শখ। লোকটা কি বলছে এসব? স্যার আপনার সাথে উনি খেয়ে? ও আমার স্ত্রী রাহি। আঁচলকে পরিচয় করিয়ে দেওয়ার সময় লোকটা আঁচলকে দেখে ফেলে। রাহি আঁচলকে বাসায় পাঠিয়ে দিয়ে তার বাবার কেবিনে বসলো। একটু পরেই তার পিয়ে রুমে আসলো। স্যার আসবো? আসুন। স্যার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন তো। হ্যাঁ বলুন। ম্যাডামের সম্পর্কে সব খোঁজ নিয়ে তবে কি আপনি বিয়ে করেছেন? হ্যাঁ। কেন? না মানে উনি তো একজন কি যৌনকর্মী, এটাই বলতে চাচ্ছেন তো? না মানে
হ্যাঁ স্যার। আপনি কি করে জানলেন? লোকটা আর কিছু বলল না। নিজের বাসায় বউ রেখে অন্ধকার গলিতে না গিয়ে নিজের বউকে সময় দিন। আগে নিজের চরিত্র ঠিক করুন। আর হ্যাঁ, আমি সব কিছু জেনেই বিয়ে করেছি। পরবর্তী কোনো দিন আমার বউ নিয়ে কিছু বলতে আসবেন না। তার অতীতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তার বর্তমান আর আমি তার ভবিষ্যৎ। বুঝতে পারছেন? মাথা নিচু করে বলল, হ্যাঁ স্যার। আপনি আসুন। লোকটা চলে গেল। রাহি এখন বুঝতে পারলো আঁচল কেন ভেতরে আসতে চায়নি। সেদিন অফিস শেষ করে এক তুলা ফুল আর কিছু চকলেট নিয়ে বাসায় গেল রাহি। পিচ্চিরা খেয়ে ঘুমিয়ে গেছে। বাসায় কোথাও আঁচল নেই। ছাদে গিয়ে দেখে আঁচল দাঁড়িয়ে আছে। পেছনে থেকে আঁচলকে জড়িয়ে ধরতেই আঁচল চমকে ওঠে। মুখ ফিরে তাকাতেই রাহি আঁচলের চোখে পানি দেখলো। কান্না করছেন কেন? আজ আমার জন্য আপনার কলিগের সামনে আমি কি আপনাকে সেটা নিয়ে কিছু বলেছি? না, কিন্তু কোনো কিন্তু নয়। আর আমি সব কিছু জেনেই আপনাকে বিয়ে করেছি। হ্যাঁ। আপনি আবরার সাহেবের ছেলে বলেননি কেন? যখন খুব ছোট ছিলাম তখন আম্মু মারা যায়। এরপর থেকে ভালোবাসা জিনিসটা কি সেটা ভালোভাবে বুঝে উঠতে পারিনি। আব্বুও সবসময় বাইরে থাকতো। তখন দেখেছি সবাই শুধু আমার টাকার জন্য আমার কাছে আসতো, কেউ ভালোবাসার জন্য কাছে আসেনি। যখন বুঝতে শিখলাম তখন আব্বুকে বলে দেশের বাইরে গিয়ে কিছুদিন থেকে এসে সোজা এই বাসায় উঠি। তখন থেকে কেউ জানে না আমি কে। যখন দরকার পড়তো তখন বাবার সাথে দেখা করতাম, শুধু অফিসের মানুষগুলোই জানে। এরপর প্রথম প্রেমে পড়লাম। ভাবলাম সে হয়তো আমায় ভালোবাসবে, আগলে রাখবে, কিন্তু না, সেও টাকার খুঁজে ছিল। এরপর বাবা মারা যায়। এরপর আপনার সাথে দেখা হয়, তারপর বিয়ে। তো নিজেকে হাইড করার কারণটা কি? আমি একজনকে নিজের জীবনের সাথে জড়াতে চেয়েছিলাম, যে টাকাকে না আমায় ভালোবাসবে। হ্যাঁ, আমায় ছুঁড়ে ফেলে দিবে না তো? কেন? বড়লোক মানুষ তো এটাই করে, প্রয়োজন শেষে তাকে ছুঁড়ে ফেলে দেয়। যদি তাই হতো তবে তোমায় টাকা দিয়ে নিয়ে আসতাম, বিয়ে করে নয়। এখন থেকে মাথা নিচু নয়, উঁচু করে চলবেন। আর হ্যাঁ, আমি আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই। কেন জানি না, আপনার স্পর্শে একটা কোমল প্রাণ খুঁজে পাই। তাই জন্য আপনাকে আমার ভালো লাগে, আর ভালো লাগে জন্যই ভালোবাসি। ভালোবাসাকে ভালোবাসতেই আমার ভালো লাগে। রাহির কথা শেষ হতেই আঁচল রাহিকে জড়িয়ে ধরল। এ যেন এক বুক প্রশান্তি। দুটো ট্রেড কিনারা খুঁজে পেল। এভাবেই চলুক তাদের আগামীর পথ চলা। সুখে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।